My dear student, I hope you are well by the grace of Allah. আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সেন্টেন্সের তৃতীয় ভাগ নিয়ে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ঠিক আছে, কি নিয়ে? ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। তো সুতরাং তোমাদের মনোযোগটা কতটুকু রাখতে হবে তোমরা বুঝতে পারছো। অলরেডি আমরা সেন্টেন্সের দুটি ভাগ শেষ করেছি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট থাকবে শুরুতে। দ্বিতীয়টি ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা আলোচনা করেছিলাম দুই রকম, তা হচ্ছে একটি ইয়েস নো কোশ্চেন এবং আরেকটি হচ্ছে WH কোশ্চেন। তো অলরেডি তোমাদের মনে আছে নিশ্চয়। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব তৃতীয় ভাগটি নিয়ে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের চলতি পথে প্রয়োজনে এবং অর্থাৎ স্পোকেন বলো আর রিটেনই বলো, দুইটি সেক্টরে ইম্পারেটিভ সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। আর শুরুতেই আমি ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন সম্পর্কে আলোচনা করছি। গঠন অবশ্য তার আগে বাংলায় সংজ্ঞাটি জানলে মনে হয় আরেকটু ভালো হতো, তাই না? তো বন্ধুরা, ঠিক তাই। আমরা সবাই জানি কম বেশি যে সেন্টেন্স দ্বারা আদেশ, এই যে লিখে দিয়েছি, আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ এবং প্রস্তাব সম্পর্কে আলোচনা করা হয়, সেইটাকে আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বলছি। খুব সহজ, আমরা অনেকেই জানি যে আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ, প্রস্তাব, সাথে অনুমতিও হয়। তো এই কয়েকটি বিষয় নিয়ে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করে। ঠিক আছে, তো সেইটার চেয়ে কাকে বলে সেটা যতটুকু গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাউ টু মেক এ সেন্টেন্স ইন ইম্পারেটিভ ফর্ম, অর্থাৎ ইম্পারেটিভ ফর্মে সেন্টেন্স কিভাবে লিখব, সেই গঠনটা, সেই স্ট্রাকচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই চিন্তা মাথায় রেখে আমি চারটি স্ট্রাকচার তোমাদেরকে দিয়েছি। তো সেই চারটি স্ট্রাকচারের মধ্যে প্রথমটি হচ্ছে V1 প্লাস অবজেক্ট, অর্থাৎ যখনই আমরা একটি সেন্টেন্স লিখব সেই সেন্টেন্সটি V1 প্লাস অবজেক্ট দিয়ে শুরু করব। কেন শুরু করব? অলরেডি আমরা হয়তো জেনে গেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো সাবজেক্ট থাকে না, অর্থাৎ সাবজেক্টটা থাকে ঠিকই কিন্তু সাইলেন্ট অবস্থায় থাকে, অর্থাৎ উজ্জ্বল থাকে, সরাসরি সাবজেক্ট লেখার কোনো প্রয়োজন নেই। তো সেই জন্য ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের শুরুতেই V1 দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ যে সেন্টেন্সের সাবজেক্ট থাকে না বা উজ্জ্বল থাকে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এটি একটি সহজ সরল সংজ্ঞা। সেই কথা মাথায় রেখেই শুরুতে V1 প্লাস অবজেক্ট দিয়েছি। সেইটা যদি আমরা চিন্তা করি, এক নম্বরের एग्जांपल আমরা এখানে দিয়েছি ওপেন দা ডোর, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছি আমরা শুরুতে V1। এখানে যদি আমরা V1 না দিয়ে V2 দিতাম তাহলে কি বাক্যটা হতো? কোশ্চেন কালেও নয়, কারণ ইম্পারেটিভের শুরুটাই হয় V1 দিয়ে। সুতরাং V2 বা V3 এর কোনো প্রয়োজন নেই। তাই V1 আর এইটা হচ্ছে অবজেক্ট। আরো যদি আমরা তৈরি করি, যেমন ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, এখানে আমরা দেখতে পাচ্ছি ডু ওয়ান, ওয়ার্ক হলো অবজেক্ট, দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এটা এক নম্বরে एग्जांपल গেল। এরপরে আমরা চলে আসলাম দুই নম্বরে, অর্থাৎ প্লিজ। আমরা যদি অনুরোধের স্বরে কাউকে কোনো কিছু বলি, সাধারণত উপরেরটার অর্থ আমরা কিন্তু দেখলাম যে প্লিজ নেই, তার মানে ওইটা আদেশ সাধারণত বোঝায়। আর দ্বিতীয়টিতে আমরা দেখতেছি প্লিজ। প্লিজ কেন দেওয়া হয়? সাধারণত বিনয়ের স্বরে কারোর কাছ থেকে কোনো কিছু চাইলে বা অ্যাড্রেস করলে সেটাকে আমরা প্লিজ বলতে পারি। কারোর কাছ থেকে হয়তো কোনো কিছু চাচ্ছি আমরা, সরাসরি সেটা বললে একটু কর্কশ হয়ে যায় বা বিনয়ের ছোঁয়া নাও থাকতে পারে। আর যখন আমরা প্লিজ ইউজ করব তখন কিন্তু আমাদের আর কোনো বাধাই থাকলো না, কারণ সরাসরি বুঝে নেবে সেই ব্যক্তি বা সেই শ্রোতা যে না, আমার কাছে সে বিনয়ের সাথে কিছু চাচ্ছে, তার মানে কাজটি শতভাগ হয়ে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে প্লিজ দিয়ে বাক্যটা আমরা রচনা করব এবং তারপরে V1 দিব, তারপর অবজেক্ট দিব। যেমন প্লিজ
ডু দ্য ওয়ার্ক। সরাসরি যদি বলি ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, তার মানে কি এটা একটু ধমকের স্বরে হয়ে যাচ্ছে, ধমকের সুরে হয়ে যাচ্ছে। কিন্তু যদি বলি প্লিজ ডু দ্য ওয়ার্ক, কাজটি অনুগ্রহপূর্বক করুন বা কাজটি দয়া করে করো, তাহলে একটা অনুরোধের স্বর, অর্থাৎ প্লিজ কাম হিয়ার, দয়া করে বা অনুগ্রহপূর্বক এখানে এসো। প্লিজ গিভ মি এ কাপ অফ টি, অথবা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে দয়া করে এক গ্লাস পানি দেন, অনুগ্রহপূর্বক আমাকে এক গ্লাস পানি দেন। বা প্লিজ গিভ মি এ প্লেট অফ রাইস, আমাকে এক প্লেট ভাত দেন। এই যে আমরা যে কোনো কিছু কারো কাছ থেকে যখন অনুরোধের স্বরে চাইবো, তখন এইটা কিন্তু হয়ে যাবে। এরপরে আমরা লেটের কথা বলি। লেট যদি শুরুতে দিয়ে আমরা বাক্য রচনা করি, তাহলে এইটাও হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। তো লেট দিয়ে সাধারণত সেন্টেন্স তৈরি করতে হলে অ্যাকুরেট একটি গঠন আছে এর। লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট দিলে ভালো হয়, সাধারণত অর্থ অনুসারে এটাই বেশি ব্যবহার হয়, যার কারণে আমি ব্যক্তিবাচক অবজেক্ট দিয়েছি, প্লাস ভিউয়ার প্লাস শেষে দিয়েছি বস্তুবাচক অবজেক্ট। সাধারণত যে বাক্যগুলো আমরা ইউজ করি তার গঠনটা হয়ে থাকে এইভাবে, অর্থাৎ লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস V1 প্লাস বস্তুবাচক অবজেক্ট। তার एग्जांपल আমরা দিয়েছি 3 নম্বরে, লেট মি ডু দা ওয়ার্ক, তার মানে আমাকে কাজটি করতে দাও বা আমাকে কাজটি করতে দেন, তার মানে নিশ্চয়ই অনুমতি বোঝাচ্ছে, তাই না? তো এরকম ক্ষেত্রে আমরা কিন্তু লেট ইউজ করতে পারি। এছাড়াও আমরা করতে পারি যেমন লেটস প্লে, অর্থাৎ প্রস্তাব অর্থে লেটস প্লে, চলো খেলা করি। এই যে কাউকে প্রস্তাব দিলাম, লেটস গো আউট ফর এ ওয়াক, চলো হাঁটতে যাই। লেটস গো টু স্কুল, চলো স্কুলে যাই। এই যে কাউকে প্রস্তাব দাও কোনো কিছু করার, এইটা কিন্তু লেট দিয়ে শুরু হয়, ঠিক আছে? অথবা অনুমতি অর্থে লেট মি ইট রাইস, আমাকে ভাত খেতে দিন। লেট মি প্লে, আমাকে খেলতে দাও বা আমাকে খেলতে দিন। এই ধরনের বাক্যগুলো সাধারণত লেট দিয়ে শুরু করতে হয়। কিন্তু লেটের পরে কোন জায়গাটা আমাদের স্মরণ রাখতে হবে, যে লেটের পরে V1 না দিয়ে যদি আমরা V2 ইউজ করি, V3 ইউজ করি, তাহলে কিন্তু ওই বাক্যটা হবে না। অথবা লেটের পরে সাবজেক্ট দিলাম অবজেক্ট না দিয়ে, সেইটাও শুনতেও খারাপ লাগে। যেমন লেট আই গো টু স্কুল যদি বলি, কেমন লাগে? সেই জন্য লেটের পরে সাধারণত অবজেক্ট ফর্মটা বেটার, ঠিক আছে? সেই জন্য আমরা এখানে एग्जांपलটা দিয়েছি গঠন অনুপাত। এরপর আমরা দেখতেছি কোনো কিছু যখন নিষেধ করা হয়, নিষেধ তো বোঝা যায়। নিষেধ হচ্ছে কি, সাধারণত ডু নট দিয়ে শুরু হয়, ঠিক আছে? ডোন্ট অথবা ডু নট। তো আমরা সাধারণত এখানে একটা ক্ল্যাশ দেখি, একটা সংঘর্ষ দেখি নেগেটিভ সেন্টেন্স আর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের জায়গায়, যে এটাতেও ডু নট আছে, আবার নেগেটিভ সেন্টেন্সেও ডু নট পাওয়া যায়। তো সেই নেগেটিভ সেন্টেন্সে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ হলে সেটাকে সাবজেক্ট ইউজ করতে হয়, কিন্তু ইম্পারেটিভে সাবজেক্ট ছাড়াই কিন্তু ডু নট ইউজ করা হয়। সুতরাং পার্থক্য হলো, অ্যাসার্টিভে ডু নট থাকে, সেখানে সাবজেক্ট শুরুতে থাকে, আর ইম্পারেটিভে কি হয়, এখানে কোনো সাবজেক্ট থাকে না, সরাসরি ডু নট দিয়ে শুরু হয়, ঠিক আছে? এই যে ডু নট ক্লোজ দা বুক, আমরা যদি এটাকে সংক্ষেপে ইউজ করি তাও সমস্যা নাই, ডোন্ট রান ফাস্ট, ঠিক আছে? তার মানে কি দেখা যাচ্ছে, যে দরজাটি বন্ধ করো না, তার মানে নিষেধ করলো। আবার ডোন্ট রান ফাস্ট, দ্রুত দৌড়ায় না, ঠিক আছে? এছাড়াও একটা হতে পারে উপদেশ যদি কাউকে দেই, যেমন রেসপেক্ট ইওর টিচার, আমরা এই যে এখানে উপদেশের কথা বলেছি কিন্তু কোনো एग्जांपल নাই। তো এটা আমরা যদি এইভাবে দেই, রেসপেক্ট ইওর টিচার, তোমার টিচারকে সম্মান করো। ওবে ইওর টিচার, তোমার টিচারকে মেনে চলো। রেসপেক্ট ইওর প্যারেন্টস, তোমার পিতামাতাকে সম্মান করো। এরকম উপদেশমূলক বাক্যও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি তোমরা জিনিসটা অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছো। আরো যদি কোনো প্রবলেম ফেস করো, যে না এটা আসলে বুঝছি না বা কোনো জায়গায় জড়তা আছে, ক্লিয়ার হচ্ছে না, তাহলে তোমরা ইনবক্সে বা কমেন্টে লিখতে পারো, তোমাদের প্রশ্ন জানাতে পারো। আই উইল ট্রাই মাই বেস্ট টু আনসার ইউ ক্লিয়ারলি, ওকে? আমি চেষ্টা করব এই বিষয়টি আরো যাতে ক্লিয়ার করা যায় সেটা। তো আশা করি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে শুভকামনা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আবার পরের কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।